নমস্কার। শুরু করছি আজকের গল্প। প্রখ্যাত সাহিত্যিক ঔপন্যাসিক শ্রী তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের গল্প নুটু মুক্তারের সওয়াল। গল্পটি প্রবাসী পত্রিকায় ভাদ্র 1344 প্রকাশিত হয়েছিল। সঙ্গে থাকুন। নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। শুরু করছি আজকের গল্প নুটু মুক্তারের সওয়াল। ইন্দ্রপ্রস্থে রাজসূয় যজ্ঞের সমারোহের মধ্যে কুরুক্ষেত্রের সূচনা হইয়াছিল। ত্রেতায় লঙ্কাকাণ্ডের সূচনাও রামচন্দ্রের যৌবরাজ্যে অভিষেকের সমারোহের মধ্যে। পুষ্পদলের মর্মস্থল নিবাসী কীটের মতো এক একটা সমারোহের আনন্দ কোলাহলের অন্তরালে লুকাইয়া থাকে অশান্তির সূচনা। কঙ্কনা গ্রামেও একটি অনুরূপ ঘটনা ঘটিয়া গেল। কঙ্কনা গ্রামের ধনী অধিবাসীদের দানে দাতব্য চিকিৎসালয় প্রতিষ্ঠিত হইল। তাহারই উদ্বোধন অনুষ্ঠানের সমারোহ উপলক্ষে নুটু মুক্তারের সহিত কঙ্কনার বাবুদের বিবাদ ঘটিয়া উঠিল। বর্ধিষ্ণু গ্রাম কঙ্কনা। কঙ্কনার ধনের প্রসিদ্ধি এদেশে বহু বিস্তৃত এবং বহু প্রসিদ্ধ। দূর হইতে কঙ্কনার দিকে তাকাইলে কঙ্কনাকে পল্লীগ্রাম বলিয়া মনে হয় না, কোন বিশিষ্ট শহরের অভিজাত পল্লী বলিয়া মনে হয়। বহুকাল হইতে প্রবাদ চলিয়া আসিতেছে যে কঙ্কনায় নাকি মা লক্ষ্মী বাঁধা আছেন। কোন অতীতকালে মা লক্ষ্মী ওই পথ দিয়া যাইতেছিলেন। সহসা তাহার হাতের কঙ্কন খসিয়া পথের ধুলার মধ্যে পড়িয়া যায়। সেই কঙ্কনের মমতায় আজও তিনি কঙ্কনা গ্রামের মধ্যে ঘুরিতেছেন। কঙ্কন হইতে গ্রামের নাম কঙ্কনা। প্রবাদ চিরকাল প্রবাদী, কিন্তু প্রবাদ রটিবার একটা হেতু সর্বত্রই থাকে। এক্ষেত্রেও হেতু একটা আছে। কঙ্কনা গ্রামের মুখুজ্জেরা বাংলাদেশের মধ্যে খ্যাতিমান ধনী। বাংলার বহু স্থানেই তাহাদের টাকা ছড়ানো আছে। বহু জমিদার পরিবারই মুখুজ্জেদের ঋণ দায়ে আবদ্ধ। তাহার উপর মুখুজ্জেরা নিজেরাও জমিদার। মুখুজ্জে পরিবার এখন জনে জনে বহু বিস্তৃত, কিন্তু তাহাতেও তাহাদের ধনের পরিমাণ কমে নাই। সন্ততি বৃদ্ধির সঙ্গে সঙ্গে সুদও সমানে বাড়িয়া চলিয়াছে। লোকে অবশ্য বলে মুখুজ্জেদের সিন্ধুকে টাকার বাচ্চা হয়, কিন্তু সেটাও প্রবাদ। কঙ্কনের বাবুদের সুদের কারবার লক্ষ লক্ষ টাকার। কিন্তু আশ্চর্যের কথা, এমন একখানি ধনীর গ্রাম, তবুও গ্রামের মধ্যে না আছে স্কুল, না আছে ডাক্তারখানা, এমনকি হাট বাজার পর্যন্ত নাই। থাকিবার মধ্যে আছে খান দুই মিষ্টির দোকান, কিন্তু মুড়ি মুড়কি মন্ডা বাতাসা ছাড়া আর কোনো কিছু দোকানে পাওয়া যায় না। অন্য কোনো মিষ্টান্ন রাখিতে বাবুদের নিষেধ আছে, দোকানিরাও রাখে না। বাবুরা বলেন মিষ্টি থাকলেই ছেলেরা খাবে, আর মিষ্টি খেলেই ছেলেদের পেটে কৃমি হবে। দোকানি বলে আগে সবই ধার, রেখে কি করব বলুন? খাজনায় আর কত কাটানো যাবে? তাছাড়া আমার দোকানে বাকি বাড়লে বাবুদের খাতায় খাজনার সুদ বাড়বে। হাটের কথায় কঙ্কনার বাবুরা বলেন হাট তো হলো লক্ষ্মী, লক্ষ্মী নিয়ে বেসাতি, মা লক্ষ্মী চঞ্চলা হবেন যে। কুলের কথায় তাহারা শিহরিয়া উঠেন, বলেন সর্বনাশ, মায়ের সতীন ঘরে আনবো, ছেলেরা বাইরে লেখাপড়া শিখে আসুক, কিন্তু কঙ্কনায় সরস্বতীর আসন বসানো হবে না। ডাক্তারখানার বিরুদ্ধেও এমনি ধারা। যুক্তি তর্ক নিশ্চয়ই প্রচলিত ছিল, কিন্তু সে যুক্তি তর্ক জেলার ম্যাজিস্ট্রেট সাহেবের নিকট টিকিল না। সাহেবের আদেশে বাবুদের চাঁদায় কঙ্কনায় এক দাতব্য চিকিৎসালয় প্রতিষ্ঠিত হইল। সেই দাতব্য চিকিৎসালয় উদ্বোধনের দিন
সে এক মহা সমারোহের অনুষ্ঠান। ডাক্তারখানার নতুন বাড়িখানির সম্মুখেই চাঁদোয়া খাটাইয়া দেবদারু পাতা ও রঙিন কাগজের মালায় মণ্ডপ সাজানো হইয়াছে। থানার জমাদার বাবু হইতে জেলার জজ ম্যাজিস্ট্রেট পর্যন্ত সকলেই আসিয়াছেন। সদরের ও মহকুমার উকিল মোক্তারও অনেকে উপস্থিত আছেন। ভালকুটি গ্রামের মুচিদের ব্যান্ড বাজনা পর্যন্ত ভাড়া করা হইয়াছে। আবাহন, বরণ, পুষ্পবর্ষণ, মাল্যদান, স্তব গান শেষ হইতে হইতেই করতালি ধ্বনিতে আসর বেশ জমিয়া উঠিল। সভা মণ্ডপের একটা দিক অধিকার করিয়া সারি সারি চেয়ারে চোগা, চাপকান, পাগড়ি, আংটি, চেন, ঘড়িতে সুশোভিত হইয়া মুখুজ্জি কর্তারা বসিয়া আছেন। কয়জন তরুণ বয়স্কের পরিধানে হ্যাট, কোট, টাই, চোখে চশমা। কর্তারা প্রত্যেক অনুষ্ঠানের শেষে ঘাড় নাড়িয়া মৃদু মৃদু হাসিতেছিলেন। অতঃপর আসিল বক্তৃতা পর্ব। এইবার আসরটা যেন ঝিমাইয়া পড়িল। দেখা গেল সকলেই হাততালি দিবার লোক, বক্তৃতা দিবার লোক কেহ নাই। অবশেষে জেলার ফৌজদারি আদালতের একজন উকিল উঠিয়া এই কমলাশ্রিত বংশটিকে কল্পতরুর সহিত তুলনা করিয়া বেশ খানিকটা বলিয়া আসরের মান রক্ষা করিলেন। সঙ্গে সঙ্গে করতালি ধ্বনিতে আসর যেন ভাঙিয়া পড়িবার উপক্রম হইল। তারপর সভা আবার নিস্তব্ধ। সভাপতি জেলার জজ সাহেব চারিদিকে চাহিয়া বলিলেন, বলুন, কেউ যদি কিছু বলবেন বলুন, বলুন। কেহ সাড়া দিল না। আবার সভাপতি বলিলেন, বলুন, বলুন, যদি কেউ বলতে চান বলুন। রামপুর মহকুমার বৃদ্ধ মুন্সেফ বাবু এবার নটুবাবুকে অনুরোধ করিলেন, নটুবাবু, আপনি কিছু বলুন। নটুবাবু নটুবিহারী বন্দ্যোপাধ্যায়, রামপুর মহকুমার মোক্তার। সমবয়সী না হইলেও নটুবাবুর সহিত মুন্সেফবাবুর ঘনিষ্ঠ হৃদ্যতা। নটুবাবু হাত জোড়ো করিয়া বলিলেন, মাপ করবেন আমাকে। সভাপতি কিন্তু মাপ করিলেন না। তিনি অনুরোধ করিয়া বলিলেন, না না, বলুন না কিছু, আপনি বলুন। নটুবাবু এবার মোটা দুসুতি চাদরখানা খুলিয়া চেয়ারের হাতলের উপর রাখিয়া উঠিয়া দাঁড়াইলেন। তারপর আরম্ভ করিলেন, সভাপতি মহাশয় এবং মহাশয়গণ, আপনারা সকলেই বোধহয় জানেন যে শিশু ভূমিষ্ঠ হওয়ার পর তার মুখে প্রথমে দেয় মধু। লোকে বলে আমার মা নাকি আমার মুখে নিম ফুলের মধু দিয়েছিলেন। আমার কথাগুলো বড় তেতো, সেই জন্যই আমি কোনো কিছু বলতে নারাজ ছিলাম। তবে ভরসা আছে, ব্যঞ্জনের মধ্যে উচ্ছেরও একটা স্থান আছে বটে, এবং দেহে রসাধিক্য হলে তিক্তভক্ষণই বিধেয়। সেই জন্যই বসন্তে নিমভক্ষণের ব্যবস্থা। কঙ্কনা গ্রামে দাতব্য চিকিৎসালয় স্থাপিত হলো আমাদের ধনী মুখুজ্জি বাবুদের দানে। খুব সুখের কথা, আনন্দের কথা, ভালো অবশ্য বলতেই হবে। কিন্তু কিন্তু আমার বারবার মনে হচ্ছে এ হলো গরু মেরে জুতো দান, আর জুতো জোড়াটা ওই মরা গরুর চামড়াতেই তৈরি। এ অঞ্চলের সেচের পুকুরের সেচ বন্ধ করেছেন এই বাবুরা। ফলে অজন্মা হেতু অনাহারে চাষি আজ দুর্বল, রোগের সহজ শিকার হয়েছে। সুদের সুদ, তস্য সুদ তাদের কাছ থেকে আদায় করে তাদের পথে বসিয়ে সমস্ত সভাটা চঞ্চল হইয়া উঠিল। সভায় উপস্থিত মুখুজ্জি বাবুরা বসিয়া বসিয়া ঘামিতে আরম্ভ করিলেন। তাহাদের হাসি তখন কোথায় মিলাইয়া গিয়েছে, পরস্পরের মুখের দিকে চাহিয়া তাহারা পাষাণ মূর্তির মতো নিশ্চল হইয়া বসিয়া রহিলেন। তাহাদের দিকে চাহিয়া সভাস্থ ভদ্রমণ্ডলীও কেমন অস্বস্তি অনুভব করিতেছিলেন।
নটুবাবু তখন অনেকটা অগ্রসর হইয়াছেন। তিনি বলিতেছিলেন, আমার পূর্বের বক্তা মহাশয় এদের কল্পতরুর সঙ্গে তুলনা করলেন। আমার মনে হয় তিনি এদের সঙ্গে কিঞ্চিত রসিকতা করেছেন, কারণ বাস্তব সংসারে কল্পতরু অলীক বস্তু, আকাশ কুসুমের পুষ্পাঞ্জলির মতোই হাস্যকর। আমার মনে হয় এদের তুলনা হয় একমাত্র খেজুর গাছের সঙ্গে। মেসোপটেমিয়ার খেজুর গাছ নয়, আমাদের খাঁটি দেশি আঁটিসার খেজুর গাছের সঙ্গে। তলায় বসে ছায়া কেউ কখনো পায় না, ফল তাও আঁটিসার, আর আলিঙ্গন করলে তো কথাই নেই, একেবারে সরসজ্জা। এদের সুদের হার চক্রবৃদ্ধি হারে, এদের প্রজার জন্য বরাদ্দ দোকানে বরাত, আধ পয়সার মুড়ি, আধ পয়সার বাতাসা, আর কেউ যদি কাকুতি মিনতি করে সুদ মাফের জন্য জড়িয়ে ধরে, তবে কথার কাঁটায় তার সরসজ্জাই হয়। তবে ভরসার মধ্যে আমাদের হেঁসো, খেজুর গাছের গলা কাটবার জন্যে খাঁটি ইস্পাতে তৈরি অস্ত্র। এই এই এরা। নটুবাবু এবার সরকারি কর্মচারী বৃন্দের দিকে হস্ত প্রসারিত করিয়া বুঝাইয়া দিলেন, এটা বলা হইতেছে তাহাদিগকে। খেজুর গাছের কাছে রস আদায় করতে হলে হেঁসো না হলে হয় না। হেঁসো চালালে গলগল করে মিষ্টি রসে খেজুর গাছ কলসি পূর্ণ করে দেয়। আজ তেমনি এক কলসি রস আমাদের বিলাতি পান দেওয়া কাঞ্চননগরী হেঁসো এই ম্যাজিস্ট্রেট সাহেব বাহাদুরের কল্যাণে এ চাকলার লোকে পেয়েছে। তাতে তাদের বুক ফাটা তৃষ্ণার খানিকটা নিবারণ হবে। এজন্য হেঁসো এবং খেজুর গাছ দুতরফকেই ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। নটুবাবু বসিলেন, কিন্তু করতালি ধ্বনি বিশেষ উঠিল না। মাত্র কয়টা অবোধ ছেলে সোৎসাহে হাততালি দিয়া উঠিল। এতক্ষণে সভাস্থ সকলে হাতের উপর বার কয়েক হাত নাড়িলেন, কিন্তু শব্দ তাহাতে উঠিল না। তারপর সভা প্রাঙ্গণ নিস্তব্ধ, সকলেই কেমন অস্বাচ্ছন্দ্য বোধ করিতেছিলেন। সমস্ত সভাটা বায়ু প্রবাহহীন মেঘাচ্ছন্ন বর্ষা রাত্রির মতো ক্লেশকর হইয়া উঠিয়াছে। মুখুজ্জে বাবুরা মাথা হেঁট করিয়া রুদ্ধ রোষে অজগরের মতো ফুলিতেছিলেন। কোনো মতে সভা শেষ হইয়া গেল। অভ্যাগতরা সকলে বিদায় হইয়া গেলেন। তারপর মুখুজ্জেরাও মাথা তুলিলেন। মাথা তুলিলেন বিষধর অজগরের মতোই। নটুবক্তারকে ধ্বংস করিবার প্রতিজ্ঞা করিয়া তো তাহারা আপন আপন অন্দরে প্রবেশ করিলেন। সংবাদটা কিন্তু নটুবাবুর নিকট অজ্ঞাত রহিল না। যথা সময়ে রামপুরে বসিয়েই তিনি কঙ্কনার সংবাদ পাইলেন। বৃদ্ধ মুন্সেফ বাবুই তাহাকে সংবাদটা দিলেন। কথাটা তাহারই কানে আসিয়া পৌঁছিয়াছিল। সংবাদ শুনিয়া নটুবাবু হাসিয়া হাত জোড় করিয়া কাহাকে প্রণাম জানাইলেন। মুন্সেফ বাবু বলিলেন, বাবুদের প্রণাম জানাচ্ছেন নাকি? না, মহর্ষি দুর্বাসাকে প্রণাম জানালেন। তাহলে বলুন, নিজেকেই নিজে প্রণাম করলেন। লোকে তো আপনাকেই বলে কলিযুগের দুর্বাসা। নটুবাবু বলিলেন, না, তাহলে কোনোদিন লক্ষ্মীর দম্ভ চূর্ণ করবার জন্য সাগরতলে তাকে আবার একবার নির্বাসনে পাঠাতাম। নটুবক্তার ওই এক ধারার মানুষ। তিনি যে সেদিন বলিয়াছিলেন আমার মা আমার মুখে নিমের মধু দিয়েছিলেন, সে কথাটা তাহার অতিরঞ্জন নয়। কথাটা না হোক, তাহার ইঙ্গিতটা নির্জলা সত্য। বাল্যকাল হইতেই ওই তাহার স্বভাব। প্রথম জীবনে বিএ পাশ করিয়া নটুবাবু স্কুল মাস্টারি গ্রহণ করিয়াছিলেন। মনে মনে কামনা ছিল
শিক্ষকতার একটি আদর্শ তিনি স্থাপন করিয়া যাইবেন, কিন্তু ওই স্বভাবের জন্যই তাহার সে কামনা পূর্ণ হয় নাই। শিক্ষকতা পরিত্যাগ করিয়া মুক্তারি ব্যবসায় অবলম্বনে বাধ্য হইয়াছেন। ঘটনাটা ঘটিয়েছিল এই রূপ। সেবার পূজার সময় তাহার গ্রামের ধনী এবং জমিদার চাটুর্যেদের বাড়িতে নিমন্ত্রণ খাইয়া আসিয়া তাহার স্ত্রী কাঁদিয়ে ফেলিয়ে বলিল, আর আমি কোথাও নেমন্তন্ন খেতে যাব না। নটুবাবু কি একখানা বই পড়িতেছিলেন। তিনি মুখ তুলিয়া প্রশ্ন করিলেন, কেন? এ কেনর উত্তর তাহার স্ত্রী সহজে দিতে পারিল না। বলিতে গিয়া বারবার সে কাঁদিয়া ফেলিল। বিরক্ত হইয়া নটুবাবু বই বন্ধ করিয়া ভালো করিয়া উঠিয়া বসিলেন। প্রশ্নের পর প্রশ্ন করিয়া বহু কষ্টে অবশেষে জানিলেন, তাহার স্ত্রী দুর্ভাগ্যক্রমে গ্রামের বর্ধিষ্ণু ঘরের সালঙ্কারা বধূদের পংক্তিতে খাইতে বসিয়াছিল। ফলে পরিবেশনের প্রতিটি দফাতেই সে অপমানিত হইয়াছে। যেভাবে গৃহকর্ত্রী ও দাসীর প্রতি প্রত্যক্ষেই দুই ধারার ব্যবহার হইয়া থাকে, সেইভাবেই সে দাসীর মতো ব্যবহারই পাইয়াছে। নটুবাবু কিছুক্ষণ চুপ করিয়া রহিলেন। তারপর আপন মনেই বলিলেন, দুর্বাসে মিথ্যে তোমায় অভিসম্পাদ দেয়নি, সে ঠিক করেছিল। তাহার স্ত্রী কিছু বুঝিতে না পারিয়া স্বামীর মুখের দিকে হাঁ করিয়া চাহিয়া রহিল। নটুবাবুর দৃষ্টি তাহার মুখের উপর নিবদ্ধ হইতেই সে আবার কাঁদিয়া ফেলিল। নটুবাবু বলিলেন, আচ্ছা, 2 বছর সময় আমাকে দাও, এর প্রতিকার আমি করব। তাহার পরই তিনি মোক্তারি পরীক্ষার জন্য প্রস্তুত হইতে আরম্ভ করিলেন। 1 বৎসরেই মোক্তারি পাশ করিয়া তিনি রামপুর মহকুমায় প্র্যাকটিস আরম্ভ করিয়া দিলেন। 3য় বৎসরের পূজায় সধবা ভোজনের সময় একটা অভাবনীয় কাণ্ড ঘটিয়া গেল। মাছ পরিবেশন চলিতেছিল। পরিবেশক নটুবাবুর স্ত্রীর পাতার নিকট আসিতেই সে প্রকাণ্ড একটা টাকার তোড়া কাপড়ের ভিতর হইতে বাহির করিয়া সশব্দে নামাইয়া দিয়া বলিল, এই এদের সমান গহনাই আমার হবে, এই তার টাকা। এখন ওদের সমান মাছ আমাকে না দাও, একখানার চেয়ে কম আমাকে দিও না। পরিবেশকের হাত হইতে মাছের বালতিটা খসিয়া পড়িয়া গেল। তারপর গ্রাম জুড়িয়া দেশ জুড়িয়া সে এক তুমুল আন্দোলন। লোকে নটুবাবুকেই দোষ দিয়া ক্ষান্ত হয় নাই, তাহার ঊর্ধ্বতন পুরুষগণকেও দোষ দিয়া বলিয়াছিল। বিছুটির ঝাড়, গোড়া থেকে আগা পর্যন্ত সর্বাঙ্গে হুল। জ্বালা ধরানো ওদের স্বভাব। নটুবাবুর পিতামহ ছিলেন শাস্ত্রজ্ঞ পণ্ডিত লোক, কিন্তু পাণ্ডিত্যের খ্যাতির তুলনায় অপ্রিয় সত্যভাষণের অখ্যাতি ছিল বেশি। সে আমলের কোনো এক রাজবাড়িতে শ্রাদ্ধ উপলক্ষে শাস্ত্র বিচারের আসরে যুবরাজ তাহার নাসিকাগ্র প্রবেশ করাইয়া ফোড়ন দিতে দিতে গীতার একটা শ্লোক আওড়াইয়া উঠিয়েছিলেন। মশায়, স্বয়ং ভগবান বলে গেছেন, যাদা যাদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত। নটুবাবুর পিতামহ বাধা দিয়ে বলিয়াছিলেন, জিহ্বার জড়তা দূর হয়নি আপনার, আরো মার্জনা দরকার। নটুবাবুর পিতার নাম ছিল কুনু কালীপ্রসাদ। তিনি বিদ্যায় বিশেষ পণ্ডিত ছিলেন না, বা অন্য কোনো বিশেষত্বও তাহার ছিল না। সমাজে তাহার কোনো প্রতিষ্ঠাও হয় নাই, সেজন্য দাবিও কোনোদিন তিনি করেন নাই। কিন্তু সমস্ত জীবনটা তিনি ঘরের কোণে বসিয়েই কাটাইয়া গিয়েছেন। শত্রুতা তিনি কাহারও সহিত কোনোদিন করেন নাই, কিন্তু তবু লোকে বলিত, কি অহংকার লোকটার। যাক, ওসব পুরাতন কথা। নটুবাবু কঙ্কনার জমিদারদের শপথের কথা শুনিয়া বিচলিত হইলেন না। এদিকে কঙ্কনার বাবুরা তাহাদের
চিরাচরিত প্রথায় প্রতিশোধ গ্রহণের পন্থা অবলম্বন করিলেন। কিন্তু তাহাদের চর বিফল মনোরথ হইয়া ফিরিয়া সংবাদ দিল, নটুবাবুর ঋণ কোথাও নাই। বাবুরা সংবাদ লইতেছিলেন, কোথায় কাহার কাছে নটু মুক্তারের হ্যান্ড নোট বা তমসুক আছে, থাকিলে সেগুলি কিনিয়া ঋণ জালে আবদ্ধ নটুকে আয়ত্ত করিয়া তাহাকে বধ করিতেন। মুখুজ্জেদের বড় কর্তা অনেকক্ষণ চুপ করিয়া থাকিয়া তাহার কর্মচারীকে প্রশ্ন করিলেন, লাট কমলপুরের জমিদারদের এখন অবস্থা কেমন? কমলপুরেই নটুবাবুর বাড়ি। তাহার জমি জমা, পুকুর, বাগান, যাহা কিছু সম্পত্তি সমস্তই কমলপুরের এলাকার মধ্যে। সরকার উত্তর দিল, অবস্থা অবশ্যই তেমন ভালো নয়, তবে ওই চলে যায় কোনো রকমে সব। দু এক ঘরের অবস্থা একেবারেই ভালো নয়। কর্তা বলিলেন, তবে কিনে ফেলো তাদের অংশ, টাকা বেশি লাগে লাগুক। হ্যাঁ, তবে আমাদের সকল শরীরকে একবার জিজ্ঞাসা করো। মাস চারেক পর সন্ধ্যার সময় নটুবাবু সন্ধ্যা উপাসনা করিতেছিলেন। তাহার স্ত্রী আসিয়া ঘরে প্রবেশ করিয়া দাঁড়াইয়া রহিল। নটুবাবু কিন্তু দেখিয়াও দেখিলেন না। কিছুক্ষণ অপেক্ষা করিয়া স্ত্রী বলিল, ওগো, কমলপুর থেকে আমাদের মহাভারত মোড়ল এসেছে। নটুবাবু চোখ বুঝিয়ে ধ্যানে বসিলেন। স্ত্রী বলিল, তাকে নাকি কঙ্কনার বাবুরা মারধর করেছে, তার পুকুর থেকে মাছ ধরিয়ে নিয়েছে, গরুগুলো খোঁয়াড়ে দিয়েছে। নটুবাবু মুদ্রিত নেত্রে নিশ্চল হইয়া বসিয়া রহিলেন। তাহার স্ত্রী এবার বিরক্ত হইয়া বাহির হইয়া গেল। নিয়ম মতো সন্ধ্যা উপাসনা শেষ করিয়া নটুবাবু উঠিলেন। বাহিরে আসিয়া স্ত্রীকে বলিলেন, কই দুধ গরম হয়েছে? স্ত্রী আসিয়া দুধের বাটি নামাইয়া দিল। নটুবাবু বলিলেন, দেখো, ভগবানকে যখন মানুষ ডাকে তখন তাকে চঞ্চল করতে নেই। স্ত্রী বলিল, বেচারার যে হাপুস নয়নে কান্না, আমি আর থাকতে পারলুম না বাবু। মুখের খাবার বেচারার চোখের জলে নোনতা হয়ে গেল। মুখ ধুইয়া পান মুখে দিয়ে নটুবাবু বাহিরের ঘরে আসিতেই মহাভারত তাহার পায়ে আছাড় খাইয়া পড়িল। নটুবাবু তাহার হাত ধরিয়ে আকর্ষণ করিয়া বলিলেন, ওঠো ওঠো, কি করেছে আগে বলো, তারপর কাঁদবে। মহাভারতের কান্না আরও বাড়িয়ে গেল। নটুবাবু এবার অত্যন্ত কঠিন স্বরে বলিলেন, বলি উঠবে নাকি? কণ্ঠস্বরের রূঢ়তায় ও কথার ভঙ্গিমায় মহাভারত এবার সসংকোচে উঠিয়ে বসিয়ে করুণভাবে চোখের জল মুছিতে আরম্ভ করিল। নটুবাবু আবার প্রশ্ন করিলেন, কি হয়েছে বলো? আজ্ঞে, কঙ্কনার বাবুরা আমার পুকুরের সমস্ত মাছ এই হালি পোনা 3 ছটাক 1 পো করে। 3 ছটাক 1 পো এখন বাদ দাও, তোমার পুকুরের সমস্ত মাছ কি হলো তাই বলো। আগে আগে জোর করে বাবুরা ধরিয়ে নিলেন। তারপর? এ প্রশ্নে মহাভারত অবাক হইয়া তাহার মুখের দিকে চাহিয়া রহিল। নটুবাবু আবার প্রশ্ন করিলেন, আর কি করেছেন? আজ্ঞে, আমার গরু বাছুর সব জোর করে ধরে খোঁয়াড়ে দিয়েছেন। আর? এবার মহাভারত আবার ফোঁপাইয়া কাঁদিয়া উঠিল। কাঁদিতে কাঁদিতে বলিল, চাপরাশি দিয়ে ধরে বেঁধে আমাকে। আর সে বলিতে পারিল না। নটুবাবু বলিলেন, কিন্তু কারণ কি? কিসের জন্য তোমার উপর বাবুরা এমন করলেন? কোনরূপে আত্মসংবরণ করিয়ে চোখ মুছিতে মুছিতে মহাভারত বলিল, আগে আমাকে ডেকে বাবুরা বললেন, নটু মুক্তারের জমি জমা সব তুমি ভাগে করো শুনেছি, তা তোমাকে ওসব জমি ছেড়ে দিতে হবে। নটু মুক্তারের জমি এ চাকলাই কেউ চষতে পাবে না,
নটুবাবু বলিলেন, তারপর? আগে আমি তাইতে জোর হাত করে বললাম, হুজুর, তা আমি পারবো না। তিনি বেরাম্ভন, ভালো লোক। আমরা 3 পুরুষ ওনাদের জমি চষছি, পুরনো মুনিব। তাতেই আজ্ঞে। কান্নার আবেগে তাহার কণ্ঠস্বর রুদ্ধ হইয়া গেল। সে নীরবে রুদ্ধবাক হইয়া মাটির দিকে চাহিয়া বসিয়া রহিল। নটুবাবু একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, তোমাকে মামলা করতে হবে মহাভারত। খরচপত্র সমস্ত আমার, আসা যাওয়া আদালত খরচা সব আমি দেব। তুমি মামলা করো। দেখো, ভেবে দেখো, কাল সকালে আমাকে জবাব দিও। আর সে যদি না পারো, তুমি আমার জমি ছেড়ে দাও, তাতে আমি একটু দুঃখ করব না। ক্ষতি যা হয়েছে তা আমি তোমার পূরণ করে দেব। তারপর তিনি লণ্ঠনের আলোটা বাড়াইয়া দিয়ে খান কয়েক বই টানিয়া লইয়া বসিলেন। গভীর মনোযোগের সহিত আইনগুলি দেখিয়া বই বন্ধ করিয়া যখন উঠিলেন, তখন মহকুমা শহরটি প্রায় নিস্তব্ধ হইয়া আসিয়াছে। অদূরবর্তী জংশন স্টেশন ইয়ার্ডে মালগাড়ির সান্টিংয়ের শব্দ গম্ভীর এবং উচ্চতর হইয়া উঠিয়াছে। মহাভারত তখনও পর্যন্ত নির্বাক হইয়া নটুবাবুর মুখের দিকে চাহিয়া বসিয়াছিল। তাহার দিকে দৃষ্টি পড়িতেই নটুবাবু বলিলেন, তুমি তখন থেকে বসে আছো মহাভারত? জল তো খেয়েছ? কই, তামাক টামাক তো খাওনি? মহাভারতের চোখ তখনও ছলছল করিতেছিল। সে তাড়াতাড়ি চোখ মুছিয়া ঈষৎ লজ্জিতভাবে বলিল, আজ্ঞে, যাই। নটুবাবু বলিলেন, তোমার ক্ষতি যা হয়েছে সে আমি পূরণ করে দেব, কিন্তু অপমানের ক্ষতিপূরণ তো তোমাকে করতে পারবো না। সেজন্য তোমাকে মামলা করতে হবে, রাজার দোরে দাঁড়াতে হবে। মহাভারত এবার আবার কাঁদিয়া ফেলিল। নটুবাবুর কণ্ঠস্বরে স্নেহ স্পর্শে তাহার শোক যেন উথলিয়া উঠিল। বলিল, আজ্ঞে বাবু, ছোট কচি মাছ, এই বছরের হালি পোনা 1 পো 3 ছটাকের বেশি নয়। নটুবাবু এবার বিরক্ত হইলেন না, ক্রোধ প্রকাশ করিলেন না, হাসিলেন না, বলিলেন, যাও, তামাক টামাক খেয়ে ভাত খেয়ে নাও গিয়ে। মহাভারত চোখ মুছিতে মুছিতে চলিয়া গেল। ভিতরে গিয়া নটুবাবু স্ত্রীকে বলিলেন, আজ থেকে আর আমার বাড়িতে লক্ষ্মী পুজো হবে না। সবিস্ময়ে স্ত্রী বলিয়া উঠিল, সে কি, ও কি সর্বনেশে কথা? নটুবাবু বলিলেন, না, হবে না। স্ত্রী প্রতিবাদ করিতে সাহস করিল না। মোকদ্দমা দায়ের হইয়া গেল। নটুবাবুর পরিচালনা গুণে, তাহার তীক্ষ্ণোদ্ধার প্রশ্নে প্রশ্নে সমগ্র ঘটনার উপরের সাজানো আবরণ খান খান হইয়া খসিয়া পড়িয়া সত্যের নগ্ন মূর্তি প্রকাশিত হইয়া পড়িল। তাহার উপর তাহার সূক্ষ্ম এবং দৃঢ় যুক্তিতর্কের প্রভাবে কঙ্কনার বাবুদের গোমস্তা ও চাপরাশিকে বিচারক দোষী স্থির না করিয়া থাকিতে পারিলেন না। তিনি তাহাদের প্রতি কঠিন দণ্ডবিধান করিলেন। দেশময় একটা সাড়া পড়িয়া গেল, কিন্তু এইখানেই শেষ হইল না। কঙ্কনার বাবুরা জজ আদালতে আপিল করিলেন। সেদিন সন্ধ্যার সময় বৃদ্ধ মুন্সিফবাবু আসিয়া বলিলেন, নটুবাবু, যথেষ্ট হয়েছে, এইবার ব্যাপারটা মিটিয়ে ফেলুন। সবিস্ময়ে তাহার মুখের দিকে চাহিয়া নটুবাবু বলিলেন, বলছেন কি আপনি? ভালোই বলছি, বিরোধের তো এইখানেই শেষ নয়। ধরুন জজ আদালতেও যদি এই সাজাই বহাল থাকে, তবে ওরা হাইকোর্ট যাবেন। তারপর ধরুন নতুন বিরোধও বাঁধতে পারে। ওদের তো পয়সার অভাব নেই। লোকে বলে কঙ্কনায় লক্ষ্মী বাঁধা আছেন। নটুবাবু বলিলেন, বিরোধ তো আমার ওই লক্ষ্মীর সঙ্গে। ওই দেবতাটির অভ্যাস হলো লোকের মাথার উপর পা দিয়ে চলা। তার পা দুটি আমি মাটির ধুলোয় নামিয়ে দেব। মুন্সিফবাবু বলিলেন,
ছি ছি ছি, কি যে বলেন আপনি নটুবাবু। নটুবাবু উত্তর দিলেন, ঠিকই বলি আমি মুন্সিফ বাবু, কিন্তু আপনার ভালো লাগছে না জানি। তারপর হাসিয়ে আবার বলিলেন, না লাগবারই কথা, লক্ষ্মীর পা যে আপনার মাথায় চেপেছে। পায়ের পথ তো সংকীর্ণ, রথ চলবার মতো রাজপথ তৈরি হয়ে গিয়েছে, টাকটি আপনার বেশ প্রশস্ত। মুন্সিফবাবু হো হো করিয়া হাসিয়ে উঠিলেন, বলিলেন, কথাটা বলেছেন বড় ভালো। উফ, বড্ড বলেছেন মশাই। তারপর কিন্তু আর এ প্রসঙ্গে তিনি কোনো কথা বলিলেন না। হাস্য পরিহাসের মধ্যে সন্ধ্যাটা কাটিয়া গেল। কিন্তু লক্ষ্মীর পরাজয় এত সহজে হয় না। জজ আদালতের আপিলে মামলাটা ডিসমিস হইয়া গেল। নটুবাবু মুখ রাঙা করিয়া আদালত হইতে বাহির হইয়া আসিলেন। সত্যের অপমানে, পরাজয়, ক্ষোভ, লজ্জার আর সীমা ছিল না। কিন্তু বিস্মিত তিনি হন নাই। জজ আদালতের উকিলের সওয়াল শুনিয়ে তিনি এ পরিণতি বুঝিতে পারিয়াছিলেন। সদর হইতে রামপুরে ফিরিয়ে আসিয়া সন্ধ্যায় নিয়মিত সন্ধ্যা উপাসনায় বসিয়াছেন। এমন সময় বাড়ির বাহিরে বোধ করি খান দশেক ঢাক একসঙ্গে তুমুল শব্দে বাজিয়া উঠিল। কয়েক মুহূর্ত পরেই তাহার স্ত্রী বিস্ময় বিহ্বলের মতো আসিয়া বলিল, ওগো, কঙ্কনার বাবুরা দোরের সামনে ঢাক বাজাতে হুকুম দিয়েছে, ধেই ধেই করে নাচছে গো সব। নটুবাবু কিছুমাত্র চাঞ্চল্য প্রকাশ করিলেন না। যেমন ধ্যানে বসিয়েছিলেন তেমনি ভাবেই বসিয়া রহিলেন। মাসখানেক পর কঙ্কনার বাবুদের বাড়িতে আবার একটা সমারোহ হইয়া গেল। কুরুক্ষেত্রের যুদ্ধে দুর্যোধন দ্বৈপায়ন হ্রদে আত্মগোপন করিলে পাণ্ডবেরা সমারোহ করেন নাই। কিন্তু নটু মুক্তার পরাজয়ের লজ্জায় মুক্তারি ছাড়িয়ে দিয়া কলিকাতায় পলাইয়া গেলে কঙ্কনার বাবুরা বেশ একটি সমারোহ করিলেন। সেই সমারোহের মধ্যে তাহারা ঘোষণা করিলেন, বেটাকে ঢাক বাজিয়ে মুক্তারি ছাড়ালাম, এইবার টিন বাজিয়ে গা থেকে তাড়াতে হবে। বড়কর্তা বলিলেন, তার আগে ওই বেটা মহাভারতকে শেষ করো। 18 পর্বের এক পর্বও যেন ব্যাটার না থাকে। বৎসর তিনেকের মধ্যেই কঙ্কনার বাবুদের সে প্রতিজ্ঞাও প্রায় পূর্ণ হইয়া আসিল। মহাভারত সর্বশান্ত হইয়া মনে মনে নিষ্কৃতির একটা সহজ উপায় অনুসন্ধান করিতে লাগিল। কিন্তু আশ্চর্য গোয়ার মহাভারত কিছুতেই বাবুদের পায়ে গড়াইয়া পড়িল না। নটুমুক্তা সেই দেশ ছাড়িয়াছেন, আজও ফেরেন নাই। স্ত্রী আছে তাহার পিত্রালয়ে। সেদিন জমিদারের হিতৈষী গ্রাম্য মণ্ডল আসিয়া মহাভারতকে বলিল, ওরে, বাবুদের পায়ে গিয়ে গড়িয়ে পড়। জলে বাস করে কি কুমিরের সঙ্গে বিবাদ করা চলে? ছন্নমতি মহাভারত উত্তর দিল, কুমিরে বাদ করলেও খায়, না করলেও খায়, তার চেয়ে বাদ করে মরাই ভালো। মণ্ডল বিরক্ত হইয়া বলিল, আহ, অলক্ষ্যে ঘরে ভর করলে মানুষের এমনি মতি হয় কিনা? মহাভারত বলিল, অলক্ষ্মী আমার ভালো দাদা, উনি কাউকে ছেড়ে যান না। মণ্ডল অবাক হইয়া গেল, অবশেষে বলিল, তোর দোষ কি বল, নইলে ব্রাহ্মণ জমিদার। মহাভারত অকস্মাৎ যেন ক্ষিপ্ত হইয়া উঠিল। সে চিৎকার করিয়া হাত পা নাড়িয়া ভঙ্গি করিয়া বলিল, চণ্ডাল, ব্রাহ্মণ, চণ্ডাল, কসাই। দিন দুই পরে মহাভারতের ঘরের জীর্ণ চালে আগুন জ্বলিয়া উঠিল। নারী ও বালকের আর্ত চিৎকারে লোকজন আসিয়া দেখিল মহাভারতের ঘর জ্বলিতেছে। কিন্তু মহাভারতের সেদিকে ভ্রুক্ষেপ নাই। সে একজন দীর্ঘকায় কালো জোয়ানের বুকে নির্মমভাবে চাপিয়ে বসিয়া আছে। বহু কষ্টে লোকটাকেই সর্বাগ্রে মহাভারতের কবলমুক্ত করা হইল। সে হাঁপাইতে হাঁপাইতে ক্ষীণ কণ্ঠে বলিল, জল, জল।
মহাভারত লাফ দিয়ে গিয়ে জ্বলন্ত চালের এক গোছা খড় টানিয়ে আনিয়ে বলিল, খা খা। ওই লোকটাই মহাভারতের ঘরে আগুন দিয়েছে। লোকটা কঙ্কনার বাবুদের চাপরাশি। মহাভারত তাহাকে পুলিশের হাতে সমর্পণ করিল। পরদিন সে অত্যন্ত হৃষ্ট চিত্তে দগ্ধ গৃহের অঙ্গার লইয়া তামাক সাজিয়ে পরম তৃপ্তি সহকারে তামাক টানিতেছিল। এমন সময় কে তাহাকে ডাকিল, মহাভারত, মহাভারত। মহাভারত বাহিরে আসিয়া দেখিল জমিদারের গোমস্তা দাঁড়াইয়া আছে। সে চিৎকার করিয়া উঠিল, মিটমাট আমি করব না। হে, কি করতে এসেছ তুমি? গোমস্তা হাসিয়ে বলিল, আরে শোনো শোনো। কোনো কিছু না শুনিয়েই তাহার মুখের কাছে দুই হাতের বুড়া আঙুল ঘন ঘন নাড়িয়ে মহাভারত বলিল, খট খট লবর ডঙ্কা, খট খট লবর ডঙ্কা। আর আমার করবি কি? গোমস্তা মুখ লাল করিয়ে ফিরিয়ে গেল। যাইবার সময় কিন্তু বলিয়া গেল, জানিস বেটা চাষা, পৃথিবীটা কার বশ? দিন দুয়েক পরে রামপুর হইতে নুটুবাবুর পুরাতন মুহুরিটি আসিয়া মহাভারতকে লইয়া চলিয়া গেল। সেই দিনই দ্বীপ্রহরে রামপুরের ফৌজদারি আদালতে মহাভারতকে সঙ্গে লইয়া নুটুবাবু উকিলের গাউন পরিয়া আদালতে প্রথম প্রবেশ করিলেন। তিনি উকিল হইয়া ফিরিয়েছেন। তিনি এতদিন কলিকাতায় আইন পড়িতেছিলেন। এবার কঙ্কনার বাবুরা একটু চিন্তিত হইয়া পড়িলেন। নুটুবাবুর তদবিরে তদারকে স্বয়ং এসডিও ঘটনাস্থল পরিদর্শন করিয়া গেলেন এবং শেষ পর্যন্ত কঙ্কনার বাবুদের নায়েব গোমস্তাকে পর্যন্ত আসামি শ্রেণীভুক্ত করিয়ে মামলাটা দায়ের আদালতে বিচারার্থে পাঠাইয়া দিলেন। নুটুবাবু নিজেও সদরে গিয়ে বসিলেন। শুধু বসিলেন নয়, সরকারি উকিলের সহযোগে নিজেই মামলাটা চালাইতে আরম্ভ করিলেন। কয়েকদিনের মধ্যেই নানা জনে বহু বিনীত অনুরোধ এবং বহু প্রকার লোভনীয় প্রস্তাব লইয়া নুটুবাবুকে আসিয়া ধরিয়া বলিল, মিটিয়ে ফেলুন, তাতে আপনারই মর্যাদা বাড়বে। নুটুবাবু বলিলেন, বড়লোকের সঙ্গে গরিবের ঝগড়া কি আপোষে মেটে? কোনো কালে মেটেনি, মিটবেও না। শেষ পর্যন্ত বলিলেন, বাবুরা যদি ঢাক কাঁধে করে আদালতের সামনে বাজাতে পারে, কি মহাভারতের খড়ের চালে উঠে নিজেরা চাল ছাওয়াতে পারে, তবে না হই দেখি। প্রস্তাবকারীরা মুখ কালো করিয়া উঠিয়া গেল। বিচার চলিতে লাগিল। সাক্ষী সাবুত শেষ হইয়া গেলে সরকারি উকিলের সম্মতিক্রমে নুটুবাবু প্রথমে সওয়াল আরম্ভ করিলেন। সে যেন অকস্মাৎ আগ্নেয়গিরির মুখ খুলিয়া গেল। গভীর আন্তরিকতাপূর্ণ প্রদীপ্ত ভাষায় সমগ্র ঘটনাটা যেন চোখের সম্মুখে প্রত্যক্ষ হইয়া উঠিল। প্রবলের অত্যাচারে দুর্বলের হাহাকার যেন রূপ পরিগ্রহ করিল। বিবাদের মূল সূত্র হইতে আরম্ভ করিয়া এই অগ্নিদাহ পর্যন্ত প্রতিটি ঘটনা সাক্ষীদের উক্তির সহিত মিলাইয়া দেখাইয়া অবশেষে বলিলেন, আজ সমস্ত পৃথিবীময় ধনের মত্ততায় মত্ত ধনীর অত্যাচারে পৃথিবী জর্জরিত হয়ে উঠেছে। এই বিচারাধীন ঘটনাটি তার একটি প্রকৃত দৃষ্টান্ত। কিন্তু একান্ত দুঃখের বিষয় যে ধনীর অনুগ্রহ পুষ্ট দুর্বলের উপর দণ্ডবিধান করা ছাড়া আর ধর্মাধিকরণের গত্যন্তর নাই। কিন্তু সে বিচার একজন করবেন, যিনি সর্বজ্ঞ, সর্বত্র বিরাজমান, সর্বনিয়ন্তা। তিনি এর বিচার অবশ্যই করবেন। সে বিচারের রায়ের সামান্য একটু অংশ আমরা জানি। ঈশ্বরের পুত্র মহামানব যীশুখ্রিস্ট জানিয়ে দিয়ে গেছেন। তিনি বলেছেন, ইট ইজ easier for a camel to go through the eye of a needle than for a rich man to enter into the kingdom of God. ধনীর স্বর্গরাজ্যে প্রবেশের অপেক্ষা সূচিমুখী উটের প্রবেশও সহজ। তাহার সওয়ালের পর সরকারি উকিল আর কিছু বলিবার প্রয়োজন বোধ করিলেন না। বিচারে অপরাধীদের কঠিন দণ্ড হইয়া গেল।
বিচার শেষে নটুবাবু বাহিরে আসিতেই তাহার মুহুরি বলিল, 3টে মামলার কাগজ নিয়ে মক্কেল বসে আছে। নটুবাবুর মাথায় তখনও ওই মোকদ্দমার কথাই ঘুরিতেছিল। তিনি ললাট কুঞ্চিত করিয়া মুহুরির দিকে চাহিলেন। সে বলিল, একটা দায়রা আর 2টো এসডিওর কোর্টের মামলা, ফি বলেছি 4 টাকা করে। পিছন হইতে একজন পুরাতন মোক্তার বন্ধু আসিয়া অভিনন্দন জানাইয়া বলিল, চমৎকার আর্গুমেন্ট হয়েছে, এবার কিন্তু ছেঁড়া জুতো জামা পাল্টাও ভাই। আমার হাতে একটা কেস আছে, তোমাকেই ওকালতনামা দেব। মক্কেল কিন্তু গরিব। নটুবাবু সঙ্গে সঙ্গে বলিলেন, পাঠিয়ে দিও, পয়সার জন্য কিছু এসে যাবে না। বিচিত্র পৃথিবী, কিন্তু সে বৈচিত্র্য অপেক্ষাও পৃথিবীর বুকের ঘটনা প্রবাহের ধারা বিচিত্রতর এবং বিস্ময়কর। সেই বিচিত্র ধারার গতিতেই কঙ্কনার বাবুদের সহিত নটুবাবুর বিরোধ অকস্মাৎ একটা অসম্ভব পরিণতিতে আসিয়া শেষ হইয়া গেল। 15 বৎসর পর সেদিন হঠাৎ কঙ্কনার বাবুদের জুড়িটা আসিয়া নটুবাবুর বাড়িতে প্রবেশ করিয়া গাড়ি বারান্দায় দাঁড়াইল। গাড়ির ভিতর হইতে নামিলেন কঙ্কনার বৃদ্ধ বড় কর্তা, তাহার পুত্র এবং সেজ তরফের কর্তা। নটুবাবুর দারোয়ান কায়দা মাফিক সেলাম করিয়া দরজা খুলিয়া দিল। সঙ্গে সঙ্গে 2 জন খানসামা আসিয়া সসম্ভ্রমে অভিবাদন করিয়া ঝাড়ন দিয়ে আসনগুলি ঝাড়িয়ে দিয়ে সরিয়ে দাঁড়াইল। বৃদ্ধ কর্তা ঘরের চারিদিকে চাহিয়া বলিলেন, তাই তো হয়ে নটু যে আমাদের ইন্দ্রপুরী বানিয়ে ফেলেছে। হ্যাঁ, বাবা বাহ বাহ, বলিহারি বলিহারি। কর্তার পুত্র একজন খানসামাকে বলিলেন, একবার উকিলবাবুকে খবর দাও দেখি, বলো কঙ্কনার বড় কর্তা সেজ কর্তা এসেছেন। নটুবাবু বিস্মিত হইলেন এবং অত্যন্ত ব্যস্ত হইয়া নিচে নামিয়ে আসিয়া বলিলেন, আসুন আসুন আসুন, মহাভাগ্য আমার আজ। বড় কর্তা বলিলেন, সে তো না বলতেই এসেছি হে, এখন বসতে দেবে কিনা বলো, না তাড়িয়ে দেবে? নটুবাবু একটু অপ্রস্তুত হইয়া বলিলেন, দেখুন দেখি, তাই কি আমি পারি, না কোনো মানুষে পারে? বড় কর্তা মুচকি হাসিয়ে বলিলেন, আজ তোমার সঙ্গে সওয়াল করব, দাঁড়াও। দেশের মধ্যে তো তুমি একজন সবচেয়ে বড় উকিল, এ জেলা ও জেলা থেকেও তো তোমাকে নিয়ে যায়, দেখি হে কে হারে। নটুবাবু ব্যস্ত হইয়া বলিলেন, বেশ বেশ, এখন বসুন। বড় কর্তা বলিলেন, ধরো তোমার বাড়ি ভিখারি এসেছে, তাকে বসতে বলে আর কি আপ্যায়িত করবে, যদি ভিক্ষেই তাকে না দাও? নটুবাবু জোর হাত করিয়া বলিলেন, আমার কাছে আপনারা ভিক্ষে চাইবেন? এই যে অসম্ভব কথা, আশঙ্কার কথা। এই যে বলির দ্বারে বামনের ভিক্ষে চাওয়া। বেশ বেশ, আগে বসুন। বড় কর্তা বারবার ঘাড় নাড়িয়ে বলিলেন, আগে তুমি বলো যে দেবে, তবে বসি, নইলে যাই। নটুবাবু বলিলেন, বেশ বলুন, সাধ্যের মধ্যে যদি হয় তবে দেব আমি। বড় কর্তা বলিলেন, তোমার ছেলেটিকে আমায় ভিক্ষে দিতে হবে, আর আমার নাতনিটিকে তোমায় আশ্রয় দিতে হবে। তাহার পুত্র আসিয়া নটুবাবুর হাত 2টি চাপিয়ে ধরিল। নটুবাবু বিস্মিত হইয়া তাহাদের মুখের দিকে চাহিয়া রহিলেন। সেজকর্তা বলিলেন, তোমার এ ছেলে খুব ভালো, বিয়েতে এমএতেও ফার্স্ট হয়েছে, তুমিও এখন মস্ত ধনী, বড় বড় জায়গা থেকে তোমার ছেলের সম্বন্ধ আসছে, সবই ঠিক, কিন্তু কঙ্কনার মুখুজ্জেদের বাড়ির মেয়ে ধনে কুলে মানে অযোগ্য হবে না। রূপের কথা বলবো না, সে তুমি নিজে দেখবে। নটুবাবু বড় কর্তার এবং সেজকর্তার পায়ের ধুলা লইয়া বলিলেন,
আপনাদের নাতনি আমার বাড়ি আসবে, সত্যি সে আমার সৌভাগ্য। সমারোহের মধ্যেই যে বিরোধীর সূত্রপাত হইয়াছিল, সমারোহের মধ্যেই তাহার অবসান হইয়া গেল। বিবাহ শেষ হইয়া গেল। অনুষ্ঠান শেষ হইলেও উৎসবের শেষ তখনও হয় নাই। সমাগত আত্মীয় স্বজনদের সকলে এখনো বিদায় হয় নাই। কয়েকটি হাভাতে অতি লোভী আত্মীয় বিদায় লইবে বলিয়া বোধ হয় না। তাহাদের ছেলেগুলোর জ্বালায় ছবি ফুলদানিগুলি ভাঙিয়ে প্রায় শেষ হইয়া আসিয়াছে। নটুবাবু প্রাতঃকালে একখানা ইজি চেয়ারে শুইয়া তামাক টানিতে টানিতে ওই কথাই ভাবিতেছিলেন। নিয়মের ব্যতিক্রমে, অপরিমিত পরিশ্রমে শরীর তাহার অসুস্থ, বেশ একটু জ্বরও যেন হইয়াছে। চাকরটা আসিয়া খবর দিল তাহার ফাউন্টেন পেনটা পাওয়া যাইতেছে না। নটুবাবুর রক্ত যেন মাথায় চড়িয়া গেল। তিনি তৎক্ষণাৎ গৃহিণীকে ডাকিতে বলিলেন। গৃহিণী আসিতেই তিনি বলিলেন, রতনপুরের কালীর মাকে, পারুলের শ্যামা ঠাকুরনকে আজই বাড়ি যেতে বলে দাও। সবিস্ময়ে গৃহিণী বলিল, তাই কি হয়? আপনার লোক, নিজে থেকে না গেলে কি যেতে বলা যায়? নটুবাবু বলিলেন, আপনার জনের হাত থেকে আমি নিস্তার পেতে চাই বাপু, দোহাই তোমার, বিদেয় করো ওদের, বরং কিছু দিয়ে থুয়ে দাও, চলে যাক ওরা, নইলে ঘরদোর পর্যন্ত ভেঙে চুরমার করে দেবে। গৃহিণী একটু বিব্রত ভাবেই অন্দরের দিকে চলিয়া গেলেন। নটুবাবু ক্লান্ত ভাবে চেয়ারে শুইয়া বোধ করি পরিত্রাণেরই উপায় চিন্তা করিতে লাগিলেন। কিছুক্ষণ পরে মুহুরী আসিয়া রায়ের নথি সম্মুখে টেবিলের উপর নামাইয়া দিয়ে বলিল, রায়ের নকলটা কাল চেয়েছিলেন, কিন্তু বাজে খরচ কিছু বেশি হয়ে গেল। নটুবাবু সজাগ হইয়া উঠিয়া বসিলেন। একটা দায়রা মোকদ্দমার রায়ের নকল। মোকদ্দমায় নটুবাবুর অপ্রত্যাশিতভাবে পরাজয় ঘটিয়াছে। তাহার কয়েকটি সূক্ষ্ম যুক্তি বিচারক অন্যায়ভাবে অগ্রাহ্য করিয়াছেন। ভ্রু কুঞ্চিত করিয়া তিনি রায়খানা তুলিয়া লইলেন। মুহুরীটি চলিয়া গেল। রায়খানা পড়িতে পড়িতে নটুবাবুর মুখ চোখ রাঙা হইয়া উঠিল। বিচারকের মন্তব্য এবং বিচার পদ্ধতির বক্র গতি দেখিয়া তাহার ক্রোধের আর পরিসীমা রহিল না। দারুণ উত্তেজনা বশে রায়খানা ছুঁড়িয়ে ফেলিয়ে দিয়ে উঠিয়া ঘরের মধ্যে পায়চারি আরম্ভ করিলেন। উপরের ঘরটাতেই দুম দাম হুট পাট শব্দে ওই আত্মীয়দের ছেলেগুলি যেন মগের উপদ্রব আরম্ভ করিয়া দিয়েছে। নটুবাবু অত্যন্ত বিরক্তি ভরে উপরের দিকে চাহিয়া বলিলেন, ভগবান রক্ষে করো। চাকরটা ঘরের মধ্যে আসিয়া কতকগুলি চিঠি টেবিলের উপর রাখিয়া দিল। চিঠিগুলি দেখিতে দেখিতে একখানা অতি পরিচিত হাতের লেখা খাম দেখিয়া সাগ্রহে খুলিয়া ফেলিলেন। হ্যাঁ, পুরাতন বন্ধু সেই বৃদ্ধ মুন্সিফবাবুর চিঠি। এই বিবাহে আসিতে অক্ষমতার জন্য ক্ষমা চাহিয়া তিনি লিখিয়াছেন, যাবার বাতিক অসম্ভব রূপে প্রবল হলেও বাতের সঙ্গে যুঝে উঠতে পারলাম না, পরাজয় মানতে হলো। বিছানায় শুয়ে শুয়ে আপনার ছেলে ও বৌমাকে আশীর্বাদ করছি। ডাক যোগে আশীর্বাদীয় কিছু পাঠালাম, গ্রহণ করবেন। পরিশেষে লিখিয়েছেন, আজ একটা কথা বলবো, রাগ করবেন না। একদিন আপনি বলেছিলেন মা লক্ষ্মীর অভ্যেস হলো লোকের মাথার উপর দিয়ে পথ করে চলা, তার চরণ দুখানি আপনি পথের ধুলোয় নামাবো বলেছিলেন, কিন্তু টেনে টেনে নিজের মাথাতেই চাপালেন যে। লজ্জা পাবেন না, চরণ দুখানি এমনি লোভনীয়ই বটে, মাথায় না ধরে পারা যায় না। মাথায় কি দেবীর রজত রথের উপযোগী রাজপথ তৈরি হয়েছে? বলি টাক টাক কি পড়েছে? টাক? চিঠিখানার কথাগুলি যেন তীরের মতো তাহার মস্তিষ্কে গিয়া বিঁধিল। উত্তেজিত অসুস্থ মনের মধ্যে অকস্মাৎ একটি অদ্ভুত মুহূর্ত আসিয়া গেল।
সমগ্র জীবনটা এই মুহূর্তের মধ্যে ছায়াছবির মতো তাহার মনশ্চক্ষুর সম্মুখ দিয়ে ভাসিয়া গেল। এই ঘর, এই ঐশ্বর্য সমস্ত যেন কুৎসিত ব্যঙ্গে হি হি করিয়া হাসিতেছে। আবার মনে হইল ঘরের দেয়ালে ঝুলানো ছবিগুলির মধ্যে সমস্তগুলিতেই মুন্সেফ বাবুর ব্যঙ্গ হাস্য, বক্র মুখ ভাসিয়ে উঠিয়াছে। রতনপুরের কালীর মা, পারুলের শ্যামা ঠাকুরুন উপরতলায় বিজয়োল্লাসে কি তাণ্ডব নৃত্য জুড়িয়ে দিয়েছে। তিনি থরথর করিয়া কাঁপিতে কাঁপিতে একখানা আসনে বসিয়া পড়িলেন। মহাভারত আসিয়া প্রণাম করিয়া বলিল, আগে পারুলের শ্যামা ঠাকুরুন বাড়ি যাচ্ছেন, আমিও যাই ওই সঙ্গে। নটুবাবু কোনো উত্তর দিতে পারিলেন না। তাহার শ্বাস যেন বন্ধ হইয়া আসিতেছে। বিহ্বল দৃষ্টিতে ঘর হইতে বাহির হইয়া যাইবার দরজাটা খুঁজিতেছিলেন, কিন্তু কই, দরজা কই, দরজা কই। নমস্কার। নটু মুক্তারির সওয়াল গল্পটি পাঠ করে শোনালাম। সঙ্গে থাকুন। নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আজকের মতো নমস্কার।